লাশ ওখানেই আছে, আসুন আমার সাথে। ওইখানে পড়ে আছে লাশটা। এইদিকে স্যার। জঙ্গলের এই রাস্তায় তো কেউ যাওয়া আসাও করে না, তুমি লাশটা কি করে দেখলে? আমি ভেবেছি স্যার কোনো জানোয়ারের লাশ, কিন্তু পরে দেখি স্যার একটা মানুষের লাশ পড়ে আছে, তাই এখানে আসি। আসুন স্যার, এই সামনেই আছে, আসুন। আপনি সরুন আনন্দ। চিল কাক শকুনের সব মাংস খেয়ে ফেলেছে। আধ ঘন্টা পরে এলে এর হাড়গুলো পাওয়া যেত না। এই অবস্থায় তো এটাও জানতে পারবো না যে এর মৃত্যু কি করে হয়েছিল। সমস্যা তো আছেই। কেউ ওকে এখানে এনে কেন মারলো? এখানে এনেই মেরেছে এরকম কোনো ব্যাপার নাও হতে পারে। মানে এই যে রক্তের দাগ এখানে আশেপাশে কোথাও নেই, শুধু এই লাশটার উপরে রয়েছে। হতে পারে যে খুনটা অন্য কোথাও করেছে আর এখানে লাশটা ফেলে গেছে। পকেটটা ভালো করে চেক করো, দেখো তো জানা যায় কিনা যে এই লোকটা কে। কোনো পরিচয় পেলে? না স্যার, এখানে কিচ্ছু নেই। কি হলো? যদি লাশটা উপর থেকে ফেলা হয় আর যদি সেটা গড়িয়ে গড়িয়ে নিচে আসে, তাহলে হতে পারে ওর পকেট থেকে কিছু পড়েছে। রাইট। রাজ, এই দেখো কোনো কোম্পানির আই কার্ড। দেখে তো মনে হচ্ছে আই কার্ড, কিন্তু এখানে হতে পারে এরই হবে। কিন্তু না কোনো ছবি আছে, না কোনো নাম। কোম্পানির নামও নেই, শুধু এই পিয়ানো ছবি রয়েছে। এর থেকে কি বুঝবো? এটা কোনো মিউজিক কোম্পানিরও হতে পারে। দেখলে, আমি তোমাকে বলেছিলাম না যে এই মিউজিক কোম্পানিরই আই কার্ড। আমি এটা জানতাম না যে তোমার মিউজিকে এত ইন্টারেস্ট রয়েছে। ওয়েল, তুমি আমার ব্যাপারে অনেক কিছুই জানো না যাতে আমার ইন্টারেস্ট আছে। তাহলে একদিন বসে যাক, দুজন মিলে ইন্টারেস্টিং কথা বলবো। হাই, আই এম রাজহান্স। হ্যালো, ক্রাইম ইউনিট। ইয়েস অফিসার। আপনি? আমি জৈন, এই কোম্পানি আমার। হাই মিস্টার জৈন। আপনাদের জন্য কি করতে পারি? আপনার অফিসে কাজ করতে একজন এমপ্লয়ের ব্যাপারে কিছু কনফার্ম করতে চাই। হ্যাঁ বলুন। আপনার অফিসে কি কোনো এমপ্লয়ি না বলে বেশ কিছুদিন ধরে আসছে না? সরি অফিসার, এটা আমার পক্ষে বলা খুব মুশকিল। এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে 100-এরও বেশি লোক কাজ করে। প্রতিদিন প্রত্যেকের ব্যাপারে জানা তো সম্ভব নয়, কিন্তু হ্যাঁ, আমি আপনাদের জন্য খোঁজ করতে পারি। জাস্ট এ সেকেন্ড। থ্যাংক ইউ। মিস্টার মেহতা, এদিকে আসুন। ইয়েস স্যার। মিস্টার মেহতা, গত সপ্তাহে আমাদের স্টাফেদের মধ্যে কেউ ছুটি নিয়েছে? ছুটিতে তো 3-4 জন আছে স্যার, কিন্তু সবাই লিভ অ্যাপ্লিকেশন দিয়েছিল, শুধু একজন এমপ্লয়ি বাদে। ও কাল থেকে অফিসেও আসেনি, আর ওর মোবাইলও সুইচ অফ রয়েছে। কি নাম ওর? তুষার। ওর অ্যাড্রেসটা দেবেন প্লিজ। ইয়েস, অফকোর্স। কে? দরজা খোলা আছে, ভেতরে এসো। সুনিতা বাবু, একটু বাইরে আয়, কজন লোক এসছে। হ্যাঁ মা। হ্যাঁ বলুন, আপনারা কে? আমরা ক্রাইম ইউনিট থেকে এসেছি। ক্রাইম ইউনিট? কিছু দরকার ছিল কি? তুষারের ব্যাপারে তোমাকে কিছু জিজ্ঞাসা করার আছে। ও তোমার কে হয়? আমার দাদা। এদিকে আসুন না প্লিজ।
দাদার কোনো খবর পেলেন? কাল থেকে দাদা বাড়ি ফেরেনি। কোথায় আছে দাদা? আহ, ব্যাপারটা হলো আমরা তুষারের ব্যাপারে জানি, কিন্তু প্রথমে তোমার থেকে কিছু জানতে চাই। তুমি শেষবার ওকে কবে দেখেছো? কালকেই। রোজ দাদা সকাল 6:30টায় অফিসের জন্য বেরিয়ে যায়। আমি দাদাকে টিফিন দিলাম, তারপর দাদা চলে গেল। তারপর থেকে তুমি ওকে দেখোনি? ওর কোনো খবরও আসেনি? দাদা কালকে থেকে বাড়ি আসেনি, শুধু একটা ফোন এসেছিল। কখন? বাড়ি থেকে বেরোনোর প্রায় আধ ঘন্টা পরে। আমি কাজ করছিলাম, আমি যেই ফোন ধরলাম দাদা বলতে শুরু করলো যে মার জন্য এক বড় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আজই। আমি বললাম টাকা কোত্থেকে পেলে? আসলে বাবা চলে যাওয়ার পর দাদাই শুধু রোজগার করে, আর মায়না পেতে এখনো 10 দিন বাকি আছে। টাকার ব্যাপারে কি বললো? দাদা বলল যে টাকার ব্যবস্থা হয়ে গেছে। দাদা 5,000 টাকা পেয়েছে লালবাতি জগিং পার্কে দৌড়ানোর জন্য। লালবাতি জগিং পার্ক? তাহলে সেদিন সকালে তুষার এখানে এসেছিল, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, কেউ ওকে দৌড়ানোর জন্য 5,000 টাকা কেন দেবে? চলো কেউ দেখে থাকলে জিজ্ঞেস করি। এক্সকিউজ মি, আপনি একে দেখেছেন কোথাও? না স্যার, একে তো কোথাও দেখিনি। শিওর? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আপনি এনাকে দেখেছেন কোথাও? না তো। শিওর? অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ। চলো ভিতরে গিয়ে জানা যাক। এক্সকিউজ মি, ইয়া। আপনি একে দেখেছেন কোথাও? আপনি রোজ আসেন জগিং করতে? হ্যাঁ, কিন্তু আপনারা এসব কেন জিজ্ঞাসা দেখুন, আমরা করছেন? ক্রাইম ইউনিট থেকে এসেছি। ও, ক্রাইম ইউনিট। এ হয়তো সকালবেলা এসেছিল, এই ধরো 7টা 7:30 নাগাদ, 2 দিন আগে। হ্যাঁ, আমি এই লোকটাকে দেখেছি। দেখেছেন? হ্যাঁ, কোথায়? ওইখানে দেখেছি আমি। ওইখানে? হ্যাঁ। এক্স্যাক্টলি বলুন কোথায় প্লিজ। আসুন। কোথায়? এখানে। এইখানে? হ্যাঁ। এখানে কি করছিল? কিছু না, অফিসে জামা কাপড় পরে দাঁড়িয়েছিল। আর হ্যাঁ, হাতে একটা লাল রঙের খামও ছিল। আর আপনি কোথায় ছিলেন তখন? আমি ব্যাস এই রাস্তা দিয়েই আসছিলাম, যেমন রোজ আসি জগিং এর জন্য। এদিক দিয়ে? হ্যাঁ, এদিক দিয়েই। বলতে পারবেন যে ও কোন দিকে গিয়েছিল, এদিকে না ওদিকে? না, আমার তো কিছু মনে নেই, কেননা আমি তো চলে গিয়েছিলাম। এদিকটাই চেক করি। আপনি প্লিজ আমাদের সঙ্গে আসুন। চলুন। এই তো রক্তের দাগ। রাজ, রাজ, এই দেখো, এই কালো দাগ। কিসের দাগ হতে পারে এটা? এটা তো কোনো গাড়ির তো হতে পারে না। স্কিটস? রাইট। রাজ, এটা স্কিটসেরই দাগ। হ্যাঁ, ওই দিন দুজন এখানে স্কেটিংও করছিল। কি ওরা এর সঙ্গে দেখা করেছিল? সেটা জানি না, ততক্ষণে আমি এখান থেকে চলে গেছিলাম। আর এই রক্তের দাগ আর এই দাগটা শুধু এখানেই আছে। মানে ওকে মেরে গাড়িতে তোলা হয়? আর গাড়িতে তুলে তারপর ওকে ওই জঙ্গলে ফেলা হয়েছে। রাইট। তার মানে আমাদেরকে খুঁজতে হবে শুধু ওই দুজন স্কেটারকে। চলো চলো, আরেকবার আস্তে, আরেকবার চলো, আরেকবার কামান কামান, আরেকবার। ইয়েস। এক্সকিউজ মি, আপনি এখানকার কোচ? হ্যাঁ বলুন, দেখুন, আমরা ক্রাইম ইউনিট থেকে এসেছি। কোনো প্রবলেম আছে? এখানে কি এটাই একমাত্র স্কেটিং প্লেস? হ্যাঁ একটাই। দেখুন, আমরা কিছু জিজ্ঞেস করতে চাই আপনাকে।
ওকে, স্যার। বলুন। প্রিন্সিপাল স্যার ডাকছেন। একটু দাঁড়ান, আমি আসছি। খুব জোর পালাচ্ছিস, হ্যাঁ? চল, তোকে দৌড় করেছে, চল। না স্যার, বল বল, আর কে ছিল তোর সঙ্গে? বল। বলছি স্যার, শুনে দেখাচ্ছি, বলছি। চল। আমরা কোনো খুন করিনি ম্যাডাম, আমরা তো শুধু ওকে ধরে নিয়ে গিয়েছিলাম। খুন তো ওই লোকটা করেছিল ম্যাডাম। কোন লোকটা? ও কিছুদিন আগে আমাদের কাছে এসেছিল স্কুলের বাইরে। ও বলল যে একটা কাজ আছে। কি কাজ? একজনকে অপহরণ করাচ্ছিল। অপহরণ নয়, খুন করতে চেয়েছিলে তোমরা। খুন না ম্যাডাম, আমরা আমরা কোনো খুন করিনি। আমাদের তো ওই লোকটা বলেছিল যে ওকে ওকে তুলে শুধু পৌঁছে দিতে হবে। আর 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 এই কাজের জন্য আমরা আমরা 2 লাখ টাকা পাবো। 2 লাখ? কেমন দেখতে ছিল লোকটা? মুখটা তো ঠিক করে মনে নেই স্যার। তখন সন্ধে হয়ে আসে, আর ওই লোকটা তো গাড়ির মধ্যে বসেছিল, আর 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 গাড়ির জানলাটা অল্প খুলে কথা বলছিল। তাই তাই মুখটা ভালো করে চিনতে পারিনি। তারপর কি হলো? ওই লোকটা আমাদের বলেছিল যে পরের দিন আমাদের একটা পার্কে যেতে হবে, ওখানে একটা লোক থাকবে আর ওর হাতে একটা লাল খাম থাকবে, ও হয়তো কাউকে খুঁজবে। যখন আমরা ওই লোকটার হাত ধরে গাড়ির কাছে নিয়ে আসলাম, তখন ওই লোকটা আমাদের হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করতে থাকলো। আর তখনই ওই গাড়িটার দরজা খুলে গেল, আর গাড়ির ভেতরে থাকা একটা লোক মুখোশ পরে বেরিয়ে এসে ওর বুকে ছুরি বসিয়ে দিল। অনেকবার ছুরি মারলো, আর ব্যাস ওই লোকটার রক্ত মাটিতে ছড়িয়ে পড়লো। তারপর মুখোশ পরা লোকটা ওকে গাড়ির মধ্যে ঢুকিয়ে দিল আর আর নিজের সঙ্গে করে নিয়ে গেল ম্যাডাম। কি গাড়ি ছিল? কি রঙের ছিল? কোনো নাম্বার মনে আছে তোমার? কালো রঙের গাড়ি ছিল, আর 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 নাম্বার প্লেট ছিল না। আমরা এত ভয় পেয়ে গেছিলাম যে আমাদের আর কিচ্ছু মনে ছিল না ম্যাডাম, কিচ্ছু মনে ছিল না। তোমার কিছু মনে আছে? তোমাদেরকে আমরা গ্রেফতার করছি। স্যার, আমরা কোনো খুন করিনি স্যার। স্যার, চুপ। আমরা নির্দোষ। তোমরা খুনিকে সাহায্য করেছো, তোমরা দুজনে শাস্তি পাবে। খুব ভেবেচিন্তে এই প্ল্যানটা করা হয়েছে। এক ব্যক্তি 2জন স্কেটারকে 5 মিনিটের কাজের জন্য 2 লাখ টাকা দিল, আর এত টাকা যে দুজন না করতে পারেনি। এরপর এই দুজন তুষারকে অপহরণ করে আর ওকে ওই ব্যক্তির কাছে পৌঁছে দেয়। অথচ এই ছেলে দুটো এটা জানে না যে কিডন্যাপটা কে করালো, আর না তো ওরা তুষারকে চিনত। এই ছেলে দুটো তো এই তদন্তের একটা দুর্বল তথ্য। আর তারপর ওই গাড়িতে বসে থাকা ব্যক্তি প্রথমে তুষারকে খুন করে, তারপর ওর লাশটাকে পাশের জঙ্গলে নিয়ে যায় এবং তারপর এই লাশটার উপরে সে মধু ছড়িয়ে দেয় যাতে সেটা পিঁপড়ে খেয়ে নেয়, চিল শকুনে ঠুকরে ঠুকরে ওর দেহটাকে খেতে পারে, যাতে অপরাধের কোনো চিহ্ন না থাকে। তাও সেটা এমন একটা লোকের জন্য যে একটা কোম্পানিতে ছোটখাটো অ্যাকাউন্টেন্ট ছিল, যার কোনো শত্রু ছিল না, যার মৃত্যুতে কারো কোনো আলাদা করে লাভও হতো না। স্যার, ও 5,000 টাকা পেয়েছিল আর সেটা দিয়ে ওর মায়ের চিকিৎসা করাতে চেয়েছিল। কেউ এরকম কোনো মানুষকে কেন মারতে চাইবে? হয়তো ভুল করে, মানে? হয়তো তুষারকে ভুলবশত মারা হয়েছে,
হয়তো তুষারও শিকার ছিলই না, শিকার ছিল অন্য কেউ। কিন্তু সেটা কি করে হতে পারে স্যার? তুষার নিজেই জগিং পার্ক গেছিল, ওর হাতে লাল খামটা ছিল, ওই লাল খাম দেখেই ওই দুজন স্কেটার ওকে চিনতে পারে আর গাড়ি অবধি নিয়ে যায়। ওই লাল খামেই সূত্রটা আছে, ওটা থেকেই উত্তরটা পাবে। কিন্তু ওই খামটা তো খুনি ওর কাছ থেকে নেয়নি, ওখানেই ফেলে দেয় কিছু ছিল না বলে। রাজ, ওই লাল খামে কি ছিল কি ছিল না সেটা আমাদের জানার দরকার নেই। আমাদের এটা জানতে হবে ওই লাল খাম ওর হাতে এলো কি করে আর কে দিয়েছে ওকে, সেটার খোঁজ করো। কিন্তু স্যার এটা কিভাবে জানতে পারবো? ওর বোনকে ফোন করো আর ওকেই জিজ্ঞেস করো যে বেরোনোর সময় তুষারের হাতে লাল খামটা ছিল কি না। স্যার, সুনিতা, আমি অফিসার কায়া বলছি। একটা কথা বলো, ওই দিন যখন তুষার বাড়ি থেকে বেরোচ্ছিল ওর হাতে কি কোনো লাল খাম ছিল? না স্যার, তুষার ওই দিন যখন বেরিয়েছিল ওর হাতে কোনো লাল খাম ছিল না। ইনফ্যাক্ট সুনিতা যখন ওর ব্যাগে টিফিন বক্স ঢোকা ছিল তখনও ওর ব্যাগে কিচ্ছু ছিল না। বলেছিলাম। তাহলে আমরা এটা জানতে পারলাম যে ও যখন বেরোচ্ছিল ওর হাতে লাল খামটা ছিল না। তার মানে এটাই দাঁড়ায় যে ও বাড়ি থেকে বেরোনোর পর ওই লাল খামটা হাতে পেয়েছে, ওকে রাস্তায় কেউ একজন দিয়েছে। এবার এটা খোঁজ করো বাড়ি আর পার্কের মাঝেও কোথায় কোথায় গেছে আর কার সাথে দেখা করে। দাদা, আপনি একে দেখেছেন? আরে এ তো তুষার। কবে দেখেছিলে শেষবার? 3 দিন আগে ও এসে চা খেয়ে গেছে। আচ্ছা, ওর হাতে কোনো লাল খাম বা কিছু ছিল কি? না, কিছু তো দেখিনি, কিন্তু রাকেশের হাতে দেখেছিলাম। রাকেশ? রাকেশ কে? ওই তুষারের বন্ধু, দুজনে এখানে চা খেতে আসে। ওই দিন কিছু আলোচনা করছিল, আর সেদিন রাকেশ তুষারকে একটা লাল খাম দিয়েছিল। কি বলছিল, আপনি কিছু শুনেছিলেন? না ম্যাডাম, আমি কিছু শুনি। আচ্ছা, এই রাকেশ কোথা থেকে জানো কিছু? এই পেছন দিকে। রাকেশ তো 2 দিন ধরে বাড়িতে আসেনি, জানি না কোথায় গেছে। আপনার ছেলে 2 দিন ধরে বাড়ি আসেনি, কোথাও খোঁজ নেননি, কিছু জানতে পারেননি? রাকেশ তুষারের ভালো বন্ধু, তাই তো? আগে হ্যাঁ, ভালো বন্ধু ছিল। তাহলে আপনি নিশ্চয়ই ভালো করেই জানেন যে তুষার 2 দিন ধরে বাড়ি থেকে নিখোঁজ। ও সকালে বাড়ি থেকে বেরিয়েছিল আর তারপর থেকে বাড়ি ফেরেনি। তুষারকে খুন করেছে কেউ। কি? খুন হয়ে গেছে? আগে হ্যাঁ, খুন, লাশ পাওয়া গেছে ওর। আপনার ছেলে 2 দিন ধরে নিখোঁজ, আর আপনারা ওকে খোঁজার চেষ্টা করেননি। এমন নয় তো যে আপনারা কিছু লুকোচ্ছেন আমাদের থেকে? এটাও তো হতে পারে যে তুষারের খুন রাকেশ করেছে। না না না, আমার ছেলে খুনি হতে পারে না। তুমি বলছো না কেন, সত্যিটা কি? দেখো, এদের থেকে কিছু লোকানোর দরকার নেই। যদি আমার রাকেশের কিছু হয়ে যায় না, তো আমি বলুন, কি লুকোচ্ছেন আপনি? কিছু না, কিছু না। আমি আমি বলছি, 2 দিন আগে যখন রাকেশ ফিরেছিল, অনেকদিন বাদে খুব খুশি দেখাচ্ছিল। বেচারা অনেকদিন ধরে খুঁজছিল একটা চাকরি, কিন্তু পাচ্ছিল না। কিন্তু সেদিন অনেক টাকা নিয়ে এসেছিল। আমরা ওকে জিজ্ঞেস করলাম, বাবা কোথায় পেলি এত টাকা? তো ও বলল, মা চিন্তা করো না, কোনো খারাপ কাজ করিনি আমি। তারপর? বাস, তারপরে আর কিছু বলেনি। আর আপনাদের ছেলে নিখোঁজ কবে থেকে? হ্যাঁ, ওই দিন বিকেলেই। খুবই ভয় পেয়েছিল, কিন্তু যখন আমি জিজ্ঞাসা করলাম তখন কিছু বললো না, শুধু ব্যাগে জিনিসপত্র ভরলো আর এটা বলে চলে গেল যে কয়েকদিন বাদে ফিরবে। দেখুন, যদি আপনার ছেলে কোনো দোষ না করে থাকে তাহলে ওর কিচ্ছু হবে না, কিন্তু এটা আপনাদেরকে বলতে হবে যে ও কোথায় গেছে। কিন্তু এটা তো আমরাও জানি না। দিন, ওর নাম্বারটা দিন, বলুন। 98111111। রাজ, ফোন করো না, ও পালিয়ে যাবে। হ্যালো, অফিসার কায়া বলছি। একটা নাম্বার লেখো, 98111111। এই নাম্বারটাকে মোবাইল কোম্পানিতে দিয়ে ট্রেস করাও, আর খোঁজ করো এই মোবাইল এই মুহূর্তে কোথায় আছে। থ্যাংক ইউ। যদি আপনারা আপনাদের ছেলের ভালো চান, তাহলে আমরা যাওয়ার পরে ওকে ফোন করবেন না, নাহলে আপনাদের একটা ভুল ওকে সারা জীবন ধরে ভোগাতে পারে। হ্যাঁ, আমরা এই এরিয়াতেই আছি, কোরগাঁও মিল। হ্যাঁ, একটাই মিল আছে। ওকে,
মোবাইল কোম্পানি থেকে বলছে যে ওই মিলের ভিতরেই রয়েছে। এখানেই লুকিয়ে আছে। লেটস সি, কাম অন। রাকেশ, দাঁড়াও দাঁড়াও রাকেশ, গুলি চালিয়ে দেবো। স্টপ। না না না, গুলি চালাবেন না প্লিজ। আপনারা আমাকে কেন মারতে চান? আমি কি করেছি? হাত উপরে, হাত উপরে। ক্রাইম ইউনিট। ক্রাইম? আমি তো ভাবলাম মেরেছিস তো তুই। নিজের বন্ধুকে টাকার জন্য মেরে দিয়ে এখানে লুকিয়ে বসে আছিস তুই। আমি তুষারকে মারিনি। আমি ওকে কেন মারবো? ও তো আমার বন্ধু ছিল। দেখুন স্যার, কিছু একটা ভুল হয়েছে। আমি জানতাম না যে ওকে ওখানে কেউ এরকম ভাবে মেরে ফেলবে। আচ্ছা, ওকে টাকা কেন দিয়েছিলে? তুমি জানতে যে ওর টাকার দরকার আছে, তাই তুমি ওকে 5,000 টাকা দিয়েছিলে আর ওর হাতে লাল খাম ধরিয়ে পার্কে পাঠিয়ে দিয়েছিলে, যেখানে ওকে খুন করা হয়েছে। আমি তুষারকে খুন করাইনি। আমি ওকে খামটা দিয়েছিলাম আর ও খামটা নিয়ে পার্কে গিয়েও ছিল, কিন্তু আমি জানতাম না ওকে ওখানে এইভাবে কেউ মেরে ফেলবে। আমি তো যখন শুনলাম যে ওকে কেউ মেরে ফেলেছে, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আর ওই খামটা তো আমারই নিয়ে যাওয়ার কথা ছিল। আমার মনে হয়েছিল হয়তো কেউ আমাকেই মারতে চাইছে। তার মানে ওই দিন আমি দিল্লি থেকে যখন বাইরে বেরোলাম সকালবেলা, আমাকে একটা ইন্টারভিউর জন্য যেতে হতো। আমি কিছু দূর যেতেই, বাবা কি হলো আপনার? কি হলো? আমি চলুন কোনো ডাক্তারের কাছে নিয়ে যাই। বাবা, আমার কথা ছাড়ো। এই লাল খামটা লাল পার্কে পৌঁছে দেবে? খুব দরকারি, খুব দরকারি। বাবা দেখুন, আমাকে একটা ইন্টারভিউর জন্য অনেক দূরে যেতে হবে। পার্কটা অনেক দূর। বাবা আমি এই পয়সা রাখো, আপনি এই খামটা তুমি পার্কে দিয়ে এসো। খুব এতগুলো দরকারি। টাকা। এই উপকারটা তুমি করো বাবা। ভগবান তোমার। বাবা, আমি তো ওই টাকাগুলো নিয়ে নিলাম স্যার, আর ওই লোকটা চলেও গেল। স্যার, অনেক দিন বাদে একটা বড় কোম্পানি থেকে আমাকে ইন্টারভিউর জন্য ডেকেছিল। যদি আমি পার্কে যেতাম তাহলে ইন্টারভিউতে যেতে পারতাম না। আমি যখন এটা নিয়ে ভাবছি তখন তুষারকে আমি দেখতে পেলাম। ও স্যার আমার খুব ভালো বন্ধু ছিল, আর আমি এটা জানতাম যে ওর খুব টাকার দরকার ছিল সেই সময়। আমি ওকে বললাম যদি ও ওই খামটা নিয়ে আমার জায়গায় যায় তো আমরা টাকাটা আধা আধি ভাগ করে নেব নিজেদের মধ্যে, আমাদের দুজনকারই লাভ হবে। ও তো রাজিও হয়ে গেল। আর স্যার, ওর তো পাকা চাকরি ছিল। ও যদি একটু দেরিতেও পৌঁছতো তাহলে ও কিছু এসে যেত না। তারপর কি হয়েছিল আমরা জানি। তুমি যদি সত্যি নির্দোষ হও তাহলে লুকোচ্ছ কেন? আমি ভয় পেয়ে গিয়েছিলাম ম্যাডাম। সেদিন তুষার যখন অনেক রাতেও বাড়ি ফিরলো না, আমার খুব চিন্তা হচ্ছিল ম্যাডাম। সকালে জানতে পারলাম যে ওকে কেউ পার্কের মধ্যে খুন করেছে। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কেননা ওই খামটা টাকাটা তো আমাকেই দেওয়া হয়েছিল। আমার মনে হয়েছিল যে কেউ হয়তো আমাকেই খুন করতে চায়। কিন্তু তোমাকে কেউ কেন মারতে চাইবে? কারোর সঙ্গে শত্রুতা আছে তোমার? না, আর সেটাই তো ভেবে ভেবে আমি পাগল হয়ে যাচ্ছি যে কেউ কেন আমাকে মারতে চাইবে। আমি কার কি ক্ষতি করেছি? আমি তো একজন খুব সাধারণ লোক স্যার।
রাজ, কেউ এরকম একটা সাধারণ ছেলেকে মারার জন্য এত বড় ষড়যন্ত্র কেন করবে? স্যার, আপনি একদম ঠিক বলেছিলেন। তুষারের খুন ভুল বোঝাবুঝির জন্য হয়েছিল। আসলে খুনি একজন বুড়ো লোককে মারতে চেয়েছিল, যিনি ওই লাল খামটা আগে রাকেশকে দিয়েছিলেন, আর রাকেশ তুষারকে, যার জন্য তুষার মারা যায়। না, খুনি ওই বৃদ্ধ লোকটাকে মারতে চায়নি। কিন্তু স্যার, ওই খামটা তো ওই বুড়ো লোকটার হাতেই ছিল। ওই খামে যা ছিল সব ফালতু ছিল, এটা ওই ভদ্রলোক জানতেন। উনিই তো খামটা নিয়ে এসেছিলেন, আর উনি পায়ে হেঁটে এলেন। চাইলে উনি গাড়িতে আসতে পারতেন, সেটা না করে উনি হেঁটেই এলেন। আর রাকেশকে 10,000 টাকা দিলেন ওই খামটা পার্কে পৌঁছে দেওয়ার জন্যে। আর রাকেশের কথা অনুযায়ী ওই বৃদ্ধ ওই এলাকার কেউ নয়। আর উনি হয়তো রাকেশকে চিনতেনই না, তাহলে রাকেশের কাছেই বা গেলেন কেন? আর উনি খামটা কেন পার্কে নিয়ে যেতে পারছিলেন না? সামনে অনেকগুলো প্রশ্ন, কিন্তু উত্তরটা কি? ওই খামটা বিশেষ কিছু নয়, ওই খামটা বিশেষ একজনের জন্যে। কেননা খুনি শুধুমাত্র ওই খামটাকেই চিনত, ওই মানুষটাকে নয়। ওই খামটা শিকারের পরিচয় ছিল, আর ওই খামটা রাকেশের জন্য ছিল। রাকেশের খুন হওয়ার কথা, তুষারের নয়। কিন্তু কেন স্যার? রাকেশকে কেউ কেন মারতে চাইবে? ও তো একজন সাধারণ মানুষ, তুষারের মতো মিডল ক্লাস। ওকে খুন করার কি কারণ থাকতে পারে? রাজ, মানুষের পরিচয় সবসময় তার অর্থ আর ব্যক্তিত্ব দিয়ে হয় না। অনেক সময় মানুষের কাছে কিছু এমন কিছু থাকে যার গুরুত্ব সে নিজেই জানে না, সে নিজেই বুঝতে পারে না তার কাছে কি আছে। কিন্তু স্যার, আমার মনে হয় না যে ওই খুনির বা রাকেশের চিন্তা এত উঁচু হতে পারে। কায়া, বোঝার চেষ্টা করো। রাকেশ এমন কিছু জানে যেটা কারোর কাছে খুব দামি বা কারোর কিছু ক্ষতি করতে পারে, কিন্তু রাকেশ নিজেও এই কথাটা জানে না। এই পুরো ঘটনার মধ্যেও জানতে পারেনি, এমনকি এখনো পর্যন্ত জানে না। আই এম সরি স্যার, কিন্তু আপনার কথাটা বুঝতে পারছি। বুঝতে পারবে, সব কিছু বুঝতে পারবে। তুমি একবার রাকেশকে ফোন করো, আর আমি কথাগুলো শুনতে চাই। স্যার, হ্যালো রাকেশ, আমি রাজ বলছি ক্রাইম ইউনিট থেকে। দেখো, ভালো করে মনে করে বলো যে গত কয়েকদিনে এই লাল খামটা ছাড়া এমন কোনো ঘটনা কি ঘটেছিল যেটা তোমার কাছে একটু অন্যরকম? যেমন ধরো, কারোর সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, বা কিছু শুনেছো তুমি? না স্যার, এরকম তো কিছু হয়নি স্যার। দেখো রাকেশ, ভালো করে মনে করে বলো, এমন কারোর সঙ্গে দেখা হয়েছিল বা এমন কোনো জিনিস যেটা তুমি তোমার কাছে রেখেছো? অচেনা লোকের সঙ্গে দেখা হয়েছিল যে তোমাকে কিছু বলেছিল বা তুমি কিছু শুনেছিল ওর থেকে? কিচ্ছু না স্যার, আমার জীবনটা খুব সাদাসিধে স্যার। আমি হয় বাড়িতে বাবা মার সঙ্গে থাকি, আর না হলে সন্ধ্যাবেলা কিছু বন্ধু বান্ধবের সঙ্গে। তাছাড়া এখন তো আমি স্যার চাকরির জন্য, ইন্টারভিউর জন্য দৌড়ঝাঁপ করছি, আর সেই জন্যই হয়তো কখনো কখনো কিছু অচেনা লোকের সঙ্গে। তাছাড়া স্যার অন্য কারোর সঙ্গে তো আমার কোনো কথাবার্তাই হয় না। ইন্টারভিউ দিতে কোথায় গিয়েছিলে? একটা মার্কেটিংয়ের কোম্পানি আর একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাছে অ্যাসিস্ট্যান্টের চাকরি ছিল। আর তো হ্যাঁ হ্যাঁ স্যার, আমি একদিন তুষারের অফিসেও গিয়েছিলাম। তুষারের অফিসে? ওই মিউজিক কোম্পানিতে? কি হয়েছিল সেখানে? কিছুই তো হয়নি স্যার, আমার তো ইন্টারভিউটাই হয়নি। কেন হয়নি ইন্টারভিউ? স্যার, একদিন তুষার বলল যে ওর কোম্পানিতে একটা পোস্ট খালি আছে। আমি সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন করে দিলাম, আর ওরা আমাকে ইন্টারভিউর জন্য ডেকেও ছিল, এই তো গত সোমবার। আর ওখানে স্যার আমার জেন স্যারের সঙ্গে দেখা করার কথা ছিল, কোম্পানির মালিক। আমার স্যার পৌঁছাতে 5-10 মিনিট দেরি হয়েছিল। আমি যখন জেন স্যারের ঘরের বাইরে পৌঁছলাম, দেখলাম ওনার সেক্রেটারি চেয়ারে নেই। আমি ভাবলাম আমার ইন্টারভিউটা মিস না হয়ে যায়, সেজন্যই আমি দরজা নক করে কেউ সাড়া দেওয়ার আগেই ঘরের ভেতর ঢুকে পড়লাম। কিন্তু স্যার জেন স্যার খুব রেগে আমার দিকে তাকালেন আর আমার বাইরে বেরিয়ে যেতে বললেন। কিন্তু স্যার আমি ওখানেই দাঁড়িয়ে রইলাম। কেন কেন দাঁড়িয়ে ছিল ওখানে? কেননা স্যার আমি ওখানে রকিকে দেখেছিলাম, উনি ওখানে জেন স্যারের সঙ্গে বসে কথা বলছিলেন। রকিকে কে চেনে না স্যার, আমরা সবাই তোর ফ্যান। আমি হয়তো এক্সাইটমেন্টে রকি বলে চেঁচিয়ে উঠেছিলাম, কিন্তু স্যার তখনই জেন স্যার খুব রেগে আমাকে বকাবকি করতে লাগলেন। বললেন, তোমার সাহস কি করে হলো এইভাবে আমার ঘরে ঢুকে পড়ার? আমি স্যার খুব ঘাবড়ে গিয়েছিলাম, আমি বেরিয়ে এলাম ওখান থেকে। আমি বুঝতে পেরেছিলাম স্যার চাকরিটা আমার হবে না, কিন্তু একটাই ব্যাপারে আনন্দ পেয়েছিলাম, যে রকিকে দেখতে পেয়েছি।
আমার মতো লোকেদের আর সে ভাগ্য কোথায় স্যার, যে এত বড় স্টারের সঙ্গে দেখা করব। ঠিক আছে, তোমার সঙ্গে পরে কথা বলছি। থ্যাংক ইউ। রাকেশ একটা মিউজিক কোম্পানির কথা বললো না? হ্যাঁ, ও ওখানে গিয়েছিল, নক না করে ঢুকেছিল, বস ওকে রেগে বেরিয়ে যেতে বললো, আর ও রকিকে দেখেছিল। ওই মিউজিক কোম্পানিতে যাও, হয়তো ওখানে কোনো সূত্র পাবে। আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে গত মঙ্গলবার 3:30 থেকে 4টের মধ্যে এখানে কি হয়েছিল? একটা ইন্টারভিউ ছিল, বাট হয়নি, কারণ স্যার ওই ছেলেটাকে বকে তাড়িয়ে দিয়েছেন। 1 মিনিট, হ্যাঁ, ওই ইন্টারভিউটা কি হয়েছিল সে সময়? কিছু না, ইন্টারভিউ তো হয়নি, কারণ ওই ছেলেটা এমন একটা কাণ্ড ঘটিয়েছে যা এই অফিসে আজ পর্যন্ত কেউ ঘটায়নি। কি করেছিল? অনেক নামি দামি লোক আসেন বসের সাথে দেখা করতে, মিউজিক ডিরেক্টর, সিঙ্গার, আর অনেক কিছুই ঘটে এইসব বড় বড় লোকদের মধ্যে। তাই উনি চান না এইসব কেউ দেখুক বা শুনুক। এমনকি বসের অফিসও সাউন্ড প্রুফ, কোনো আওয়াজ বাইরে আসে না, আর বাইরের আওয়াজও ভেতরে যায় না। মানে রাকেশ খুব লাকি ছিল, যেই ঢুকেছিল তখনই রকিকে দেখতে পায়। রকিকে কবে স্যার? লাস্ট টিউসডে রাকেশ এখানে ইন্টারভিউর জন্য এসেছিল তখনই। কিন্তু রকি তো বেশ কিছুদিন ধরে অফিসে আসছে না। ইনফ্যাক্ট জবে থেকে ওর অ্যালবাম লঞ্চ করেছে তবে থেকেই তো অফিসে আসছে না। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। মিস্টার জৈন, আমরা আপনারই অপেক্ষা করছিলাম। ওকে, গিভ মি 5 মিনিটস, আমি আপনাদের ডাকছি। ওকে। এটাও তো হতে পারে যে রকি ওই দিন পেছনের দরজা দিয়ে এসেছিল। না ম্যাডাম, রকি তো বেশ কিছুদিন ধরে এই শহরেই নেই। আর আমি তো এই গুজবটাও শুনেছি যে রকিকে কেউ গায়েব করে দিয়েছে। গায়েব করে দিয়েছে? স্যার, One second. এক্সকিউজ মি স্যার। মিস্টার জৈন, এ কোথায় গেল আবার? এখান থেকেই পালিয়েছে। দেখুন মিস্টার জৈন, একজন পুলিশ অফিসারের ওপর বন্দুক তোলা আইনি অপরাধ। চল চল, ওদিকে চল। স্টপ ইট আই সেড। বন্দুক নিচে করুন। মুখ বন্ধ কর। চল। জৈন, বন্দুক নিচে নামাও, না হলে আমি গুলি করে দেবো। কাম অন, পুট ইট ডাউন। বেশি চালাকি করার চেষ্টা করুন অফিসার, না হলে মেয়েটা বেঘরে প্রাণ হারাবে। দেখো, তুমি এখান থেকে পালাতে পারবে না। ভালো এটাই হবে যে তুমি বন্দুকটা রেখে দাও। আমাকে যেতে দাও অফিসার, বন্দুকটা নিচে রাখো। রাখবে নাকি আমি? ওকে ওকে, গুলি চালাবে না, আমি বন্দুক নিচে রাখছি। তাহলে এবার যাওয়া যাক। কি হয়েছিল তোমার আর রকির মধ্যে? রকির অ্যালবাম বেরোনোর পর ও রাতারাতি স্টার হয়ে গেছিল, আর তাই নিয়ে রোজ আমাদের ঝগড়া হতো। আমাদের এগ্রিমেন্ট তো 70-30 ছিল, কিন্তু ও আরো পয়সা চাইতো। গত সপ্তাহে ও আমার অফিসে এসেছিল। তারপর কেউ ওকে এটা বলে দিয়েছিল যে আমি কোম্পানির অ্যাকাউন্টে কারচুপি করেছি যাতে ওকে পয়সা দিতে না হয়। ব্যাস,
ব্যাস এই কথাটা নিয়ে ওর সঙ্গে আমার ঝগড়া লেগে গেল। সেদিনে তোমাদের সঙ্গে ক্যাবিনে আর কেউ ছিল? আমার ম্যানেজার ছিল। ভুলে যেও না, যখন তুমি কিচ্ছু ছিলে না তখন তোমার উপর টাকা আমি লাগিয়েছি। উপকার করেছিলে আমার ওপর। দেখো, তুমি খুব ভালো করে জানতে আমি ফেমাস হয়ে যাব। আমার ট্যালেন্ট বিক্রি করে তুমি বড়লোক হতে চেয়েছিলে। আচ্ছা, আর তুমি তুমি কিছু কামাওনি? এত গাড়ি, এত খ্যাতি, এত বিদেশ যাত্রা, কোত্থেকে এসছে এসব? তোমার জন্য আসেনি, সব আমার। এই সব কিছু আমি নিজের দমের জোরে করেছি, আর এতে আমার অধিকার আছে। তুমি চাইলেও আমার থেকে এগুলো নিতে পারবে না। তুমি আমার সাথে বেইমানি করতে পারো না। দেখো রকি, তুমি বেশি লাফিও না, বুঝলে? তোমার আরো টাকা দরকার না? ঠিক আছে, আমি তোমাকে আরো টাকা দেবো। গুড মর্নিং স্যার। সরি স্যার, দেরি হয়ে গেছে। স্যার ভীষণ ট্রাফিক ছিল, অটোওয়ালার কাছ থেকে ব্যালেন্সটাও নিতে আরে কে পারিনি। তুমি? তুমি ভেতরে কি করে এলে? স্যার ওই ইন্টারভিউটা ছিল। আই সে গেট আউট। স্যার তুমি বেরিয়ে যাও। রকি? স্যার রকি এখানে? স্যার আমি আপনার ভীষণ বড় ফ্যান স্যার। নাইস টু মিট ইউ স্যার। হ্যালো, আমি আমি শুনতে আপনাকে- পাওনি? এক্ষুনি তুমি অফিস থেকে বেরিয়ে যাও। গেট আউট। বের করো এটাকে। কে জানে কোত্থেকে আছে। হ্যাঁ রকি, বলো তোমার কত টাকা লাগবে? এখন আর আমি তোমার থেকে কিচ্ছু চাই না। তোমার রাইভাল কোম্পানিতে জয়েন করেছি আমি। 50-50 ডিল করেছি। তুমি এটা করতে পারো না রকি। চুপচাপ বসে যাও। কেন করতে পারি না? করতে পারি, একদম পারি। আমার একটা কথা সবসময় মনে রাখবে, তোমার যত কালো ব্যবসা আছে না, একবার যদি প্রেসের সামনে বলে দেই না, তাহলে সারা জীবন তোমার সঙ্গে কেউ কাজ করবে না। রকি রকি রকি, আমার হুমকি শোনার কোনো অভ্যেস নেই রকি। আই এম সরি রকি। রকির লাশ কোথায় গেল? আমি আর আমার ম্যানেজার মিলে ওটাকে সরিয়ে ফেলেছি। যেটা খুব সহজ ছিল, কারণ রকিকে ওখানে আসতে কেউ দেখেইনি। হ্যাঁ, একমাত্র সিকিউরিটি ছাড়া। ওকে মুখ বন্ধ রাখার জন্য অনেক টাকা দিয়েছিলাম। সবাই এটা জানতো যে রকি অন্য কোথাও ছুটি কাটাতে গেছে, আর আমিও জানতাম যে বেশ কিছুদিন কেউ ওর সম্পর্কে কিছুই জিজ্ঞেস করবে না। কিন্তু তারপর তো সবাই জানতে পারবে যে রকি গায়েব হয়ে গেছে। তারপর ওর খোঁজও শুরু হতো। আর সেই জন্যই আপনি এমন কোনো প্রমাণ রাখতে চাননি যা আপনাকে ফাঁসাতে পারে। রকি যে আপনার অফিসে এসেছিল এটা শুধু রাকেশ জানতো। যে রকিকে দেখে খুব খুশি ছিল, এতটা খুশি যে এনকোয়ারি হলে এই কথাগুলো নিশ্চয়ই বলতো। সেজন্যই ওকে রাস্তা থেকে সরানোটা দরকার ছিল। আর খুনটা এমনভাবে করতে হতো যাতে এর সঙ্গে কোনো লিঙ্ক আপ না পাওয়া যায়, যে কোথায় এক গরিব বেরোজগার ছেলে আর কোথায় এক মিউজিক ইন্ডাস্ট্রির মালিক। প্ল্যানটা খুবই ভালো ছিল। আর এটা আপনার দুর্ভাগ্য যে খুন রাকেশের নয়, তুষারের হয়েছে, যে আপনার অফিসে কাজ করত। হ্যালো স্যার, অপরাধী ধরা পড়েছে।